দুর্গাপূজাকে সামনে করে ভারত যাচ্ছে ৩,০০০ টন রূপালী ইলিশ, বাংলাদেশের রূপালী ইলিশ, যেটা নাকি বাংলাদেশের মানুষেরই একমাত্র অধিকার আছে খাওয়ার জন্য। কিছুদিন আগেও এই কথাই বলেছিলেন আরেকজন। ২০১৯ সালে ২৬শে সেপ্টেম্বর মেবি একটা বিবৃতিতে বলেছিলেন ৫০০ মেট্রিক টন ইলিশ, মানে একদম ভিতর থেকে মানে কুহাইয়ে উঠছে ভিতর থেকে একদম ৫০০ ইলিশ চলে গেল রে। মানে এইভাবে তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন। হ্যাঁ, আবার তিনি বলেছিলেন, কি বলেছিলেন একটু শুনেন তো। হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি কোনো পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। কবির কথা কিন্তু খুবই ভালো লেগেছে যে উনি একদম জীবন যৌবন সঁপে দিয়ে বর্তমান কাজ করে যাচ্ছে। ওনার উপদেষ্টারা যখন ক্ষমতায় এলো, ভারত বিদ্বেষী বিভিন্ন ধরনের অ্যাকশনমূলক কথাবার্তা বলতে আমরা শুনেছি, যে ভারতকে তারা গোনাই ধরে না, মানে ভারত যেন তাদের কাছে কিচ্ছুই না চাই, মানে বাংলাদেশ যেন একদম মানে আমেরিকাকেও ফেল করে ফেলেছে, এমন ভাব দেখাইলো ওনাদের উপদেষ্টারা। মানে কথার স্টাইল কি, কথার ধরন কি, কেমন যেন একদম মানে ফেরেশতা দুধি দেওয়া তুলসীর পাতা, আকাশ থেকে মনে হয় দুধ নেমে এসেছে পেয়েছে, এবং সেখানে তারা ডিম পারবে, বাচ্চা ফোটাবে, কোটি কোটি, একটা ডিম থেকে কোটি কোটি বাচ্চা ফোটাবে, এমন ধরনের একটা মুড মোশন নিয়ে, মানে রাজাহাঁস, আগে গল্প শুনছেন না যে সোনার ডিম পাড়ে হাসে, মানে ওনরা চিন্তা করছে সেই রকম একটা বিষয় আমরা পেয়ে গেছি। কিন্তু আমরা যে দেখলাম যে বড় বড় কথা, এখন আমরা চলে যাই সেই অর্থ উপদেষ্টার কথায়। ইলিশ নিয়ে ইমোশনাল কথা বলে লাভ নেই। বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ এই কথা তিনি বলেছেন। আচ্ছা, তিনি আর কি বললেন? সরকারের সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছে অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ। তিনি কি বলেছিলেন, আমরা এখানে তার বুকের কথাটা শুনে আসি। ৫,৩০,০০০ মেট্রিক টন ইলিশ হয়। এটা একদিনেরও, একটা চাঁদপুর ঘাটের একদিনেরও কম। একটা দেশ যাদের একটা ইমোশনাল ইনভলভমেন্ট আছে, আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি, আমরা প্রতিবেশী দেশ, এই ৩,০০০ টন, তার মধ্যে তুমি তলে তলে ইলিশ পাঠাও, আমরা চাইলেই কড়া দাম, আমরা চাইলেই কড়া দাম ভাই, আমরা চাইলেই কড়া দাম। ইলিশ আমি পাঠাইতেছি, নিছি আমি চড়া দাম, নিছি আমি চড়া দাম ভাই, নিছি আমি চড়া দাম। বিষয়বস্তু হচ্ছে কি, যে একটা দেশ চালাইতে গেলে বিভিন্ন ধরনের বিভিন্ন মহলকে খুশি রাখতে হবে। এখন হয়তো দেখা যায় কি, একটা দেশে বিভিন্ন ধরনের বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন মতের লোক থাকে। হ্যাঁ, এখন আমার মতে, যেমন আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, বা আমি আওয়ামী লীগকে ভালোবাসি, আমি শেখ হাসিনাকে ভালোবাসি। এখন আমার মতো তার সবাই হবে না, ঠিক না? এগুলো পছন্দ, সেগুলো তো সবাই পছন্দ হবে না, এটা স্বাভাবিক, ঠিক না? এটাই স্বাভাবিক। কিন্তু দূরের থেকে কাশবন ঘন দেখা যায়, কিন্তু কাছে গেলে পরা ফাঁকা ফাঁকা দেখা যায়। এখন এই যে বর্তমান উপদেষ্টারা, তাদের বুদ্ধি বিবেক আস্তে আস্তে জাগ্রত হচ্ছে। কথা আছে না যে অভিনয় কম করো প্রিয়, অভিনয় দূরের থেকে বসে বসে অনেক বড় অভিনয় করা যায়। এই যে এক অভিনেতা আসিফ নজরুল ২০১৯ সালে দেখেন তিনি ফেসবুকে কি স্ট্যাটাস দিয়েছিল, মানে তার হৃদয় একদম মানে একদম নাভিক থেকে একদম উঠে গেছে, মানে ব্যথা উঠে গেছে একদম গলা পর্যন্ত। যা হা হা, বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারতেছে না। হ্যাঁ, সেখানে ৫০০ টন ইলিশ, ৫০০ মেট্রিক টন ইলিশ ইন্ডিয়ার দেওয়ার কি দরকার? এই সরকার হচ্ছে বাংলাদেশের জনগণকে ইলিশ খাইতে দেবে না, বা বাংলাদেশের জনগণের বিরোধী, ঠিক আছে? কিন্তু এখন ২০২৪ সালে এসে ইলিশের সংকট আছে, ২০২৪ সালে এসে ইলিশের সংকট থাকবেই। সেখানে ৩,০০০ টন ইলিশ ইন্ডিয়া রপ্তানি করবে বাংলাদেশ, এটা চুক্তি হয়ে গেছে। আচ্ছা, এখন কি করে তারা এই চুক্তিটা করলো? তারা বাংলাদেশকে এত ভালোবাসে, তারা বাংলাদেশের মানুষকে এত ভালোবাসে, তারা বাংলাদেশের মানুষের লাথি খাওয়ার জন্য রাজি আছে, মন প্রাণ জীবন যৌবন সবকিছু দিয়ে তারা কাজে লেগে পড়েছে বাংলাদেশের মানে উন্নতির জন্য, বাংলাদেশের মানুষের উন্নতির জন্য, কিন্তু কিচ্ছু নম্বাও ছিটতে পারতেছে না, এতক্ষণ পর্যন্ত কিচ্ছু পারে নেই। হ্যাঁ, বাংলাদেশে কোনো কিছুই করতে পারে নেই এখন পর্যন্ত, ১.৫-২ মাসে। স্বাভাবিক একটা জিনিস, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এইটি তারা ঠিক করতে পারে নাই। মানে তাদের
আইন শৃঙ্খলা বাহিনী তাদের কথা কোনো কর্ণপাতই করতেছে না। আর জনগণ, উৎসুক জনগণ, বাংলাদেশের উৎসুক জনগণ, তারাও কিন্তু তাদের কথা কর্ণপাত করতেছে না। ঠিক আছে, তারাও এক পাশ থেকে মানে হুলিয়াজারি করতেছে, এক পাশ দিয়ে হুলিয়াজারি করতেছে, কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ যারা, তারা বলতেছে কি ডোন্ট কেয়ার, ওরা হুলিয়াজারি করুক, যা করুক, ওইটা আমার দেখার সময় নাই, তোরা তোদের কাজ চালাই যাবা, আমরা আমাদের কাজ চালাই যাই। তারা কিন্তু চালাই যাচ্ছে চুরি, গুন্ডামি, বদমাশি, হ্যাঁ, তারপর ডাকাইতি, লুটপাট, খুন, ধর্ষণ, সবকিছু চালাই যাচ্ছে কিন্তু ঘাপাইয়া। ঠিক আছে, হ্যাঁ, বাংলাদেশের মানুষ এই যে 5ই আগস্টের পরের থেকে যত মানুষ মরেছে বাংলাদেশে, যত মানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, বা একটা মানুষের জীবনে যেমন মব জাস্টিস, যতগুলো পুলিশকে বাইরে মেরে ফেলেছে, কত পুলিশ মারছে আপনি জানেন? হ্যাঁ, আওয়ামী লীগের নেতা নেত্রীদের পিটিয়ে মেরে ফেলেছে। এখন বাংলাদেশের ট্রেন্ড চলতেছে, আওয়ামী লীগ যারা আছে বা যারা ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, হ্যাঁ, তাদের মারা জায়েজ হয়ে গেছে বাংলাদেশে, তাদের পিটানি দেওয়া জায়েজ হয়ে গেছে। গণপিটানি মানে কয়েকজন সন্ধ্যা মিলা দেখা যায় কি একজন মানুষকে মেরে গণপিটানিতে মারা গিয়েছে। হ্যাঁ, এটাও কিন্তু নিউজে, মিডিয়ায় কিন্তু এটা প্রচার করে তারা। আমাদের কথা হচ্ছে কি যে একটা দেশের সাথে, একটা দেশের আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক বজায় থাকা আমাদের বাংলাদেশের, আমরা ছেড়ে যাবো। এই সালেহুদ্দিন আহমেদ, এই আসিফ নজরুল উপদেষ্টা যারা আছে, হ্যাঁ, তারা পদক্ষেপ নিয়েছে যে ভারত এই পূজা উপলক্ষে 3000 টন ইলিশ রপ্তানি করবে। কিন্তু এটা তো তারা আগের থেকেই নমনীয়তা দেখাইলে পারতো, কিন্তু জনগণের কাছে যে অ্যাকশন দেখাইলো, জনগণকে যে ভাবভঙ্গি দেখাইলো, আবার বাংলাদেশের কিছু ভারত বিরোধী কিছু লোক আছে যারা সব সময় মানে এই উপদেষ্টাদের পক্ষে কাজ করেছে, বা আন্দোলনে মানে আওয়ামী লীগ সরকারের বিপক্ষে কাজ করেছে, যারা সাপোর্টার ছিল, মানে ভারত বিদ্বেষী যারা ছিল, শেখ হাসিনার আমলে যারা রাস্তায় লিখে বেরিয়েছে যে আউট ইন্ডিয়া বা বয়কট ইন্ডিয়া। ঠিক আছে, তাদের মুখে কিন্তু এই যে যারা উপদেষ্টা আছে, তারা কিন্তু জুতার বাড়ি অলরেডি মেরে দিয়েছে। জুতা দিয়ে মানে জুতায় মানে গোবর মাখিয়ে, ঠিক আছে, ওই যে গরুর গোবর যেটা আছে না, ওটা মাখিয়ে ঠাস করে এগেলে একটা ওগেলে একটা মেরে দিয়েছে কিন্তু। ঠিক আছে, এই সরকারে হ্যাঁ একদম উচিত কাজ হয়েছে যে ইন্ডিয়া বিদ্বেষী, ভারত বিদ্বেষী একটা দেশ ভারত বা ইন্ডিয়া, হ্যাঁ, এত সোজা না, এত ছোট করে দেখলে চলবে না। ঠিক আছে, হ্যাঁ, ভারত আমাদের বন্ধু, হ্যাঁ, পাকিস্তান আমাদের শত্রু, জাত শত্রু পাকিস্তান, বয়কট পাকিস্তান, হ্যাঁ, জাত শত্রু হচ্ছে পাকিস্তান আমাদের। ঠিক অডিয়েন্স, আজকে এই পর্যন্ত, অন্য কোনো একটা সময় অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।